সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। জামাল আহমদ জেনিন কেবল ছাত্রদল করার অপরাধে যাকে পঙ্গু করে দিয়েছিল হাসিনার পুলিশ বাহিনী। ২৪-এর বিপ্লবের মধ্য দিয়ে হাসিনার পতন হলেও ক্ষতের চিহ্ন এখনও বয়ে বেড়াচ্ছেন জামাল। অনুষ্ঠানে আজ আমাদের অতিথি ঢাকা কলেজ ছাত্রদলের এই যুগ্ম আহ্বায়ক। তার মুখেই শুনব নিপীড়নের দিনগুলো কেমন ছিল। জামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এছাড়াও স্টুডিওতে উপস্থিত রয়েছেন নারায়ণগঞ্জের শহীদ মোহাম্মদ আবুল হাসান স্বজনের বড় ভাই মোহাম্মদ অনিক। হাসিনার দুঃশাসনের পুরোটা সময় সীমাহীন নির্যাতন নিপীড়নের ভেতর দিয়ে যেতে হয়েছে অনিকের পুরো পরিবারকে। তার মুখেই সেই সব নিপীড়নের কথা শুনতে চাই। অনেক অনুষ্ঠানে আপনাকেও স্বাগত জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে জেনিন এবং শহীদ স্বজনের উপর নির্মিত দুটি ছোট্ট প্রতিবেদন দেখে নেব। জামাল আহমেদ জেনিন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার খাজুরা গ্রামের শাহাবুদ্দিনের সন্তান। নিজ এলাকা থেকে এসএসসি ও এইচএসসি পাশের পর উচ্চশিক্ষার জন্য ভর্তি হন ঢাকা কলেজে। পারিবারিকভাবে বিএনপির রাজনীতির প্রতি তার ঝোঁক ছিল। ঢাকা কলেজে ভর্তি হবার পর জড়িয়ে পড়েন ছাত্রদলের রাজনীতির সঙ্গে। হাসিনার ফ্যাসিবাদী রাষ্ট্রে নিপীড়ন নির্যাতনের অমোঘ নিয়তি মেনে নিয়েই তিনি রাজপথে নেমে পড়েন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে। আন্দোলন সংগ্রামের ধাপে ধাপে তাকে মুখোমুখি হতে হয় হামলা, মামলা আর নিপীড়নের। কেবল বিরোধী রাজনীতি করতে গিয়ে কারাভোগও করতে হয় ঢাকা কলেজের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামাল আহমেদ জেনিনকে। মোহাম্মদ আবুল হাসান স্বজন নারায়ণগঞ্জের বন্দর থানার কুশিয়ারা গ্রামের মোহাম্মদ জাকির হোসেন ও আফিয়া বেগম দম্পতির ছোট ছেলে। ২৪-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই রাজপথে ছিলেন স্বজন। পড়াশোনা শেষ না করেই মার্কেটিংয়ে চাকরি শুরু করেন আবুল হাসান স্বজন। পরিবারে সচ্ছলতা আনার পাশাপাশি নিজে প্রতিষ্ঠিত হতে চেয়েছিলেন সে। ৫ আগস্ট দুপুর ২টার কিছু আগে শহরের চাষারা ল্যাব ৮ হাসপাতালের পুলিশের গুলিতে গুরুতর আহত হয় স্বজন। এই দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ২২ বছরের স্বজন। প্রতিবেদন দুটি দেখলাম, এবার শুনব তাদের সাথে ঘটে যাওয়া সেই সব নিপীড়নের স্মৃতিগুলো। জামাল আহমেদ জেনিন ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত এবং ঢাকা কলেজে পড়াশোনা করেন। তারপরেও পুলিশ এমন নির্মমতা বা আপনার পা ভেঙে দিয়েছিল ধরে একেবারে রাস্তায় ফেলেই, এবং আরও শারীরিক নির্যাতন করতে হয়েছিল। এরপর দীর্ঘ নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে কেটেছে। কেমন ছিল সেই সব দিনগুলো, একটু শুরু থেকে বলবেন। ২০১৩-১৪ আন্দোলনে আমি সক্রিয় ভূমিকা পালন করেছি। এরপরে ২০১৮ নির্বাচনে, সর্বশেষ ২০২৪-এর ইলেকশনের পূর্ববর্তী যে আন্দোলন গেল ২৮ অক্টোবর। তো ২৮ অক্টোবর আন্দোলনে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করি পল্টন মাঠে। তো এরপরে ২৮ অক্টোবর ঝামেলার মধ্য দিয়ে তো আমাদের অবরোধ হরতালের ডাক আসে। ২৯ তারিখে হরতাল কর্মসূচি, ২৯ তারিখ থেকে কর্মসূচি শুরু হয়। তো আমি হরতাল অবরোধে আমি সক্রিয় ভূমিকা পালন করি। মিছিল মিটিং ছিলেন। সর্বশেষ আমি গ্রেপ্তার হই নভেম্বরের ৫ তারিখে। ওদিনকে আমি জিকাতলায় হরতালের সমর্থনে মিছিল করি ২০২৩ সালের নভেম্বরের ৫ তারিখে। ৮টার দিকে আমরা মিছিল করে আমি বের হয়ে যাই আমার পার্সোনাল কাজের উদ্দেশ্যে। আমার বোনের একটা বিজনেস আছে, ওইটার জন্য একটু কাজে আমাকে যেতে বললাম, আমি গেলাম। যাওয়ার পরে কাজ সেরে আমি সন্ধ্যা ৭টার দিকে আমি ইসলামপুর থেকে নয়াবাজারে আসি। নয়াবাজার থেকে আমি বাসে উঠি। বংশাল পার হওয়ার পরেই আমি বাসের মাঝ বরাবর বসা। ২-৩টা ছেলে এসেই হুট করে আমার পিছনে ২-৩ সিট পিছনে একটা ব্যাগ দেখতে পায় ওরা। তা আমাকেই প্রথম জিজ্ঞেস করে যে এই ব্যাগ রাখছো কেন, ব্যাগে কি? তা আমি আসলে ওই সময় একেবারে আচমকা, যে ব্যাগ তো আমি রাখিনি। তো এর ভিতরে দেখলাম যে আমাকে ঘিরে ফেললো কিছু সিভিলে পুলিশ। ওরা গাড়িতেই যাত্রী বেশি বসা ছিল। গাড়ির মধ্যে? জি, গাড়ির মধ্যেই যাত্রী বেশি বসা ছিল। আমাকে আমার প্যান্টের বেল্ট ধরে ফেললো। তো এরপরে আপনার গাড়ি ওখানে সামনে থামলো, ফুলবাড়িয়া যে পুলিশ বক্সটা ওখানে থামলো। এর ভিতরেই মুহূর্তের ভিতরে প্রায় ৫০-এর অধিক পুলিশ চলে আসলো। এসে আমাকে
মারতে মারতে নিয়ে আপনার ঢুকাইলো পুলিশ বক্সের ভিতরে। তো পুলিশ বক্সের ভিতরে ঢুকানোর পরে ওরা আমাকে বারবার জিজ্ঞেস করলো তুই কী করিস। আমার পকেটে একটা টুপি ছিল, নামাজ পড়ি 5 ওয়াক্ত জন টুপি থাকে। তো টুপিটা পেয়ে ওরা বললো যে এটা তো মনে হয় জঙ্গি, বা মানে কেউ জঙ্গি বলতেছে, কেউ জামাত শিবির এরকম এই করতেছে। পরে আমি বললাম যে না, দেখেন আমি জঙ্গিও না, জামাত শিবিরও না, আমি তো আমার কাজে আসছিলাম, আমি বাসায় যাচ্ছি। পরে ওটা বিলিভ করলো না কোনোভাবেই। তা আমাকে বেদম মারধর শুরু করলো ওখানে। হ্যাঁ, ওখানে পুলিশ বক্সের ভিতরেই। তো ওদের মাইরের স্টাইল তো অন্যরকম, মানে ওখানে এক পর্যায়ে মারতে মারতে আমাকে একেবারে অজ্ঞান করে ফেললো। করার পরে হুট করে আমার আবার যখন জ্ঞান আসলো তখন আমার দেখে মোবাইল ওদের হাতে, আমার ফোনটা আর কি। তো বললো ফোনে পাসওয়ার্ড দে। তা আমিও সময় আসলে পাসওয়ার্ড ভুলে গেছি, এমন একটা সিচুয়েশন। তাই কিছুক্ষণ পরেও তো মারতেই আছে আমাকে। এরপরে আমি পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পরে কি দিয়ে মারছিল? ওদের হাতে ওই যে লাঠি, প্লাস্টিকের যে মোটা এগুলো, তারপর বাঁশের যে খাকি বাঁশের লাঠিগুলো, এগুলো দিয়ে। আর বিশেষ করে মারতেছিল যে 2 হাত থেকে পিছন থেকে একটা কানে জাতা দেয়, দিলে কোনো কিছু অনুভব করা যায় না, পুরো মনে হয় যেন ব্রেনের কার্যক্রম বন্ধ হয়ে যায়, চোখ টোক অন্ধকার হয়ে যায়। তো এরপরে আমি পাসওয়ার্ডটা দেওয়ার পরে ওরা আমার ফোন ঘেঁটে দেখলো যে আমি ঢাকা কলেজ ছাত্রদলের সাথে সম্পৃক্ত। তো এরপরে তো আরও মারলো। তো একটা পর্যায়ে মারতে মারতে আমাকে ওখানে প্রায় আধা ঘন্টা পরে 7:30 8টার দিকে থানার দিকে নিয়ে গেল। তা আমাকে থানায়, কোন থানায় নিয়ে গেল? বংশাল থানায়। বংশাল থানায় নিয়ে যাওয়ার পরে আমাকে ওরা গারদে রাখলো। রাখার পরই মুহূর্তের ভিতরেই আমি তো ততক্ষণে আমার শরীর একেবারে নিস্তেজ হয়ে গেছে। তো এর ভিতরেই ডিসি চলে আসলো। 20 মিনিট পরে আমাকে ডাক পড়ছে, আসো ওসি রুমে আসো। তো এরপরে আমাকে যখন ওখানে নিয়ে গেছে, যাই দেখি ডিসি বসা চেয়ারে, ডিসি জাফর ভাই। তো আমাকে ওখানে সোফায় বসাইলো, বসে বলো। তো উনি বললো যে তো অনেক মেরেছিস, মারছো কেন, তো ভদ্র ছেলে। এর ভিতরে চারদিক থেকে ওরা ওই যে এসআইগুলো ওরা বলতেছিল যে ঢাকা শহরের সব গাড়িগুলো ওই পোড়ায়। ততক্ষণে আমার গাড়িতে আবার মানে আমার ফোনে যেহেতু আমি রাজনীতি করি, অনেক সময় যে গাড়ি ফোনের ভিডিও টেলিভিশন নিউজ এগুলো ভিডিওগুলো অনেক কিছু ছিল আর কি। তো এটা আমার করা ভিডিও না, মানে বিভিন্ন নিউজ, হ্যাঁ নিউজের ভিডিওগুলো ওরা তো একটার পর এগুলো বের করে দেয়। দেখেন এই গাড়িটাও পড়াইছে, মানে এই সব গাড়ি। এর আগে একটু শেয়ার করি যে 4 নভেম্বরে আবার আপনার বংশাল তো না, গুলিস্তানে 2টো গাড়ি পোড়ানো হয়েছিল। তো ওইটার বিষয়ে আমাকে ট্যাগ দিল যে এগুলোও করছে। তারপরে নিউ মার্কেট এলাকায় যে গাড়িগুলো পোড়ানো হয়েছে সবগুলো আমাকে, মানে ওরা এক একটা বলতেছিল আর আমাকে চারদিক থেকে মারতেছিল। এরপরে তো ডিসি আমাকে বলল যে তুমি বলো। একটা পরে আমি কিছুই বলতেছিলাম না। পরে উনি ওই ওসিকে বলল যে ওর বেল্ট লাগাও। পরে আমাকে ফ্লোরে বসাইয়া পা সামনে রেখে পিছনে ফ্লোরে বসাইলো। পা আমার ওই যে প্লাস্টিকের কিছু ট্রান্সপারেন্ট বেল্ট আছে, বেল্ট দিয়া পাটা আমার করে দিল, আটকাই দিল। এবং আমার হাতে তো আপনার হ্যান্ডকাফ লাগানোই আছে, 2 হাতে। জি, 2 হাতে। এরপর কী করলো, ওরা একটা গামছা দিয়ে আমার চোখ বেঁধে দিল। তখন ডিসি বললো এখনও বলো কী করেছো তুমি। তা আমি বললো স্যার আমি তো কিছুই করিনি, আমি জানি না, আমি আসছি আমার কাজে, আমি এখান থেকে যাচ্ছিলাম, এই মুহূর্তে ওরা আমাকে কীভাবে কী ধরে আনলো আমি বলতে। তো এর মধ্যে ওরা 3 দিক থেকে মুহূর্তের ভিতরে আমার মানে একই সাথে ওরা অ্যাটাক করছে। কি দিয়ে? লাঠি দিয়ে। মানে লাঠি বলতে বাঁশ, কারো হাতে বাঁশ, কারো হাতে যে আপনার দাঙ্গা পুলিশের হাতে যে লাঠিগুলো থাকে প্লাস্টিকের। তো ডান পাশ থেকে যে ওসি আমাকে পাটায় বাড়ি দিল, যে এখানে একটা বাড়ি দিল। তো আমার অনুভব হয়েছে যে আমার পা ভেঙে গেছে। তো সাথে সাথে 2টা বাড়ি দেয়, মানে একটা এখানে আর একটা আঙ্গুলের উপরে। তো আর বাম পাশে যে ও সম্ভবত বাম হাত দিয়ে আমার এখানে একটা বাড়ি ছাড়ে, এখানে একটা, এখানে, মানে প্রত্যেকে 2টা বাড়ি দিয়েছে। তো এই পাটা ভাঙেনি, কিন্তু এখানে আপনার ফ্র্যাকচার হয়েছে, আর ওখানেও সাথে ফুলে উঠছে। পিছনে যে এসআইটা ছিল ওর সাথে সাথে আমার এখানে একটা বাড়ি দেয় এই রগের উপরে। তো এই বাড়িটা দেওয়ার সাথে আমি একেবারে নিশ্চেষ হয়ে পড়ে যাই, আবার মানে আমার শরীর কোনো এনার্জি নেই। তো এরপরে ওখানে আমি সম্ভবত কিছুক্ষণ অজ্ঞান হয়েছিলাম মনে হয়। তো এরপর উঠে দেখি তো আমার পা, আমি নাড়াচাড়া করতে পারি না। তো পরে ডিসি বললাম যে স্যার আমার তো পা ভেঙে গেছে।
পা ভাঙে ওটা দেখবি পরে, তুই আগে বল যে তুই কেন এগুলো করছো। একটা পর্যায়ে উনি আমাকে আবার বসাইলো যে ও বলবে, ওদের মারতে নিষেধ করলো আর কি। তো এরপরে আমি একটু পানি চাইলাম, আমার চোখ কিন্তু বাঁধা, তো একটু পানি চাইলাম। পানি আমার অনুভব হইলো একটা ওই বোতলের কাকি কিছু একটা দেশে আমার একেবারে লিকুইড ঘন, ওইটা মানে খাওয়াই দিল পর আমি মনে হয় সরাসরি আমার ঝিম ধরে গেল, আর মানে আমার কোনো স্মৃতিশক্তি মনে পড়ে না, এমন একটা অবস্থা। পরে এরপরে আমি বললাম যে স্যার আমি বলতেছি। তো আমি আসলে কি বলবো বলেন, ওটার ভিতরে আমার ব্যাগে কি আছে জিজ্ঞেস করে, আমি তো জানি না ওটার ভিতরে কি আছে। কিছুক্ষণ পরে ওর চোখ খুলে দিল, এরপর ওই ব্যাগের ওই জিনিসপত্রগুলো সামনে আসলো। তা আমি দেখলাম ওটা এতে তুলা দেখা যায়, আর একটা বোতলে পাউডার আকৃতির আর কি কিছু, যেমন তো দেখতে আমার মনে হইলো তখন যে আপনার ওই পটাশ টাইপের কিছু আছে না, আমার কি বলে হাজার পর কালার দানা দানা এরকম কিছু দেখা, রং টাইপের কিছু দেখা গেল আর কি। তো আমি বললাম স্যার আমি তো এগুলো চিনি না। পরে ওরা আমাকে বললো তোর এগুলো বলতেই হবে। তো ওখানেই আমাকে বলল যে তোর এটা স্বীকার করতেই হবে যে কোনো মূল্যে। তো আমরা তখন পা ভেঙেই ফেললো আর কি। তো এরপরে আমাকে দিয়ে ওরা একটা ভিডিও নিল স্বীকারোক্তিমূলক। ডিসি নিজেই। এটা কি ক্যামেরায়? হ্যাঁ, তাদের মোবাইলে মিডিয়াও আসতে দেয়নি তখন। আচ্ছা আচ্ছা, কোনো মিডিয়া আসেনি। আমি আমার কথাগুলো বলছি কিন্তু ওটা তাদের মনোভূত হয়নি। তো আবার মারলো ওইভাবে। হ্যাঁ, ওইভাবে আবার মানে বাড়ি টুরি দিল লাঠি দিয়ে। এরপরে আবার আমি তাদের শিখানো কথাগুলোই বলতে হলো আমার। কি শিখিয়ে দিল? ওটাতে বলা হয়েছিল যে আমার যে বড় ভাই, আমি যার সাথে আসলে পলিটিক্স করি, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা সিলিফ রহমান হলের এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ছিল ইখতিয়ার রহমান কবির ভাই। তো ওই কবির ভাইয়ের সংযুক্তিটা আমার ওই ফোনে পাইলো যে ভাইয়ের সাথে আমার কথাবার্তা হইতো, যে কবির কে, বললাম আমার পলিটিক্যাল বড় ভাই। তো এরপরে ওই কবির ভাইকে দিয়েই তার নামিয়ে আর কি একটা আমাকে শেখানো হইলো যে তার নির্দেশে আমি গাড়ি পোড়াই, কাজ করি, এরকম একটা 161 বলে আর কি, এটা নিল তাদের মোবাইলে। জি, মোবাইলে নিল। মোবাইলে নেওয়ার পরে আমাকে ওখানে ডিসি আর কিছু বললো না। এরপর দেখলাম ওই যে এসি আসলো, এসি আর থানার ওসি যায়নি, ডিবি থেকে একটা টিম আসলো, আমাকে ডিবিতে নিয়ে গেল মিন্টু রোডে। তখন রাত আনুমানিক 9টা থেকে 9:30 এরকম। 9:30টার সময় ডিবিতে নেওয়ার পরে ওখানে ডিবির ওনার পদ কি সিভিলে ছিল আমি বলতে পারবো না, তো খেয়াল নেই, চাকমাদের মতো দেখতে আর কি, ওনার নামটা আমার স্মরণ নেই। ওনার রুমে নিয়ে গেল। তো উনি আমাকে এক পা তো ভাঙা, আর এক পা ভাঙা আর এক পা কিন্তু আপনার ফ্র্যাকচার। হ্যাঁ, তো ওই অবস্থায় আমাকে কিছুক্ষণ দাঁড় করে গেল হাত উপরে দিয়ে। আমার তো তখন শরীর প্রচণ্ড ব্যথা। তো উনি ওখানে জিজ্ঞেস করলো আমাকে, ওই যে ফোন টোন ট্র্যাকিং করলো, সব কিছু আমার বায়োডাটা নিল, আমার লোকাল থানায় ইনভেস্টিগেশন করলো আমার বিষয়। করার পরে ওখান থেকে অন্য একটা রুমে দিল আমাকে। ওখানে গিয়ে দেখি যে সব ছেলেদের বয়স হবে 22 থেকে 25 এরকম। এটা আপনার থেকেও লম্বা মনে হয় দেখতে, আপনার ভারতীয় মনে হয়, ওদের কথাবার্তার টোন ওভাবেই। তো ওরা আমার সাথে ওখানে মানে কিছুক্ষণ হাসাহাসি, মানে যে মানসিক টর্চার যেটা বলে আর কি, এটা করলো। এরপরে ওখানে ওরা কিছুক্ষণ আমাকে নির্যাতন করলো। কি নির্যাতন করলো? মানে লাঠি দিয়ে। আচ্ছা, লাঠি দিয়ে, কেউ হাত দিয়ে, কেউ কথা দিয়ে। এটা মানে একেবারে অন্ধকারই বলা যায়। আপনার চোখ খোলা? হ্যাঁ, তখন তো চোখ খোলা। হাতে হ্যান্ডকাফ নেই? না, হ্যান্ডকাফ নেই। আচ্ছা। ডিবিতে নেওয়ার পরে হ্যান্ডকাফ খুলে দিছে। ডিবি তো আপনার গেট থেকে ঢোকার পরেই তো সিকিউর ভিতরে ঢুকে হ্যান্ডকাফ খুলে দিয়েছে। এরপরে তো আমি স্বাভাবিক ভিতরে আর কি। এরপর ওই রুমটা দিল। তো রুমটা দেওয়ার পর ওখানে প্রায় 10 থেকে 12টা ছেলে ছিল। হ্যাঁ, ওরা আপনাকে আবার ওরা আমাকে তখন জানতে চাইলো যে আমার যে বড় ভাই ইখতিয়ার কবির ভাই, ওনার বাসা কোথায়। আচ্ছা আচ্ছা, জি। তা আমাকেও দিয়ে তখন ডিবিতে আসলে তাদের যা আমার বায়োডাটা নেওয়া শেষ। এরপরে তাদের মিশন হলো আমাকে দিয়ে 3টা লোককে উদ্ধার করতে হবে। একটা হলো ইখতিয়ার কবির ভাই, একটা হলে সুলতান সালাউদ্দিন টুকু ভাই, আর রুহুল কবির রিজভী ভাই। এই 3টে লোককে আমার উদ্ধার করে দিতে হবে, মানে তাদের বাসা আমি চিনি। জি, শর্ত দিল।
তাহলে আমাকে ছেড়ে দিবে ওরা। তো এখন আসলে আমরা রাজনীতি করে তো সবার তো বড় ভাইদের বাসা চেনা আমাদের সম্ভব চেনার হয় সুযোগ না। হয় না হয় অধিকাংশ না। ক্ষেত্রে। জি। তো এরপরে ওরা ওখানে আমাকে নির্যাতন করলো যে আসলে কার বাসা কোথায় এটা জানার জন্য। তা আমি তো আসলে কারো বাসা চিনি না, ওভাবে কীভাবে বলবো। তো ওখানে ওরা ওইভাবে নির্যাতন করার পরে নিয়ে গেল আপনার ডিবির সম্ভবত এসি, ওনার রুমে নিয়ে গেল। রুমে নিয়ে আমার একটা ডিটেলস নিল, নেওয়ার পরে আমাকে নিয়ে রাত তখন 1:30টার সময় আমাকে নিয়ে বের হলো বাইরে, একটা কালো গাড়ি আর ওই ছেলেগুলো সাথে, আর সাথে ছিল আমাদের এসি আর ডিবির 2-3 জন ছিল এরকম। তো গাড়িটা মোটামুটি আপনার 8 জন না 9 জন বের হইলো, 2টা গাড়ি বের হয়েছে আর কি। এরপর ডিবি থেকে বের হওয়ার পরে আমাকে নিয়ে রাস্তায় চালাইলো প্রায় 1-1.5 ঘন্টা, শুধু রাস্তা ঢাকায় আমি অনুভব করি। গাড়িতে ঢুকানোর পরেই আমাকে মাঝখানের সিটে দিল, সিটে দেওয়ার পর আমাকে একটা কালো জমটুপির মতো আর কি ওটা পরাই দিল। তো আমার জীবনে সবচেয়ে আসলে ভয়ঙ্কর সময়টা ছিল ওইটাই। আমি মনে করছিলাম যে এইটাই আমার হয়তো শেষ সময় আর কি। মনে ভয় পেয়ে জি, মনে ভয় পেয়েছি যে আসলে এরকমই যে আপনার জমটুপি তো আসলে কখনো দেখিনি। তখন ওই এসি আমাকে ফাঁকে ফাঁকে প্রশ্ন করতো, বলো কবিরের বাসা কোথায়। তো ভাইয়ের বাসা তখন লালবাগে ওদিকে ছিল আর কি। তো আমি ওই আশেপাশ দিয়ে যাওয়া আসা করতাম, তো এই জন্য ধারণা করতাম আমি বাসায় যাই। আমাকে নিয়ে ঘুরাইতে ঘুরিতে দেখলাম যে আপনার তখন রাত বাজে সম্ভবত 3টা। তো একটা মাঠে নিয়ে নামাইলো, মাঠে নিয়ে নামানোর পরে দেখি চারদিকে শুধু শিশির আর শিশির, মানে আপনি শুধু শীতের রাত। করতে হ্যাঁ, পারছেন। শীতের রাত। তো এটা মাঠে নিয়ে নামানোর পরে তো ওরা 2 পাশ থেকে 2 জন আমাকে ধরে দাঁড়াইলো, আর বাকি লোকগুলো সব আমার ওই যে পিছন থেকে ঘিরে আছে, এরকম পিছন থেকে ঘিরে আছে আমাকে দাঁড়ানো। আমি সামনে তাকাই, আমার সামনে ডিবির এক অফিসার আর ওই এসি সামনে দাঁড়াইলো। কিন্তু চারদিকে যে ওরা দাঁড়াইলো, ওরা আপনার সবার হাতেই মানে অস্ত্র, আর্মস একেবারে প্রস্তুত। তা আমি তখন ওই টাইমটা আমার সবচেয়ে ভয়ঙ্কর মনে হয়েছে আর কি। তখন কি মনে হয়েছে? তখন এসি তো আমার ডিরেক্টলি বলছে যে এই তোর শেষ সময়। তো তখন ওরা ওই যে আর্মসে বাড়ি টুরি দেয়, তা আমি ভাবছিলাম সেটা আমার হয়তো শেষ সময়। তো আমি একটা পর্যায়ে এসির সাথে আপনার কান্নাই করে দিলাম। কি বলছিলেন? যে স্যার যদি আমার একটা কথা শুনেন, অনেক রিকোয়েস্টের পর উনি বললো যে কী বলবি বল। তো আমি তখন বললাম যে স্যার দেখেন, আমি রাজনীতি করি ঠিক, কিন্তু আমার রাজনীতির বাইরে আমার কেরিয়ারে কোনো কালো দাগ নেই। আপনি প্রয়োজনে আমার লোকালে থানায় বা আমার এলাকায় আপনি ইনভেস্টিগেশন করে দেখেন, আমি কোনো খারাপ কোনো চক্রের সাথে কখনোই যুক্ত ছিলাম না, শুধু আমি রাজনীতিই করি। তো এর আগে ওরা ওই ডিবিতেও আমাকে মারতেছিল, আর এটাই বলছে রাজনীতি কেন করিস। এরপরে আমি ওনাকে বললাম, বল কি বলবি। আমি বললাম দেখেন স্যার, আমার আব্বা প্রাইমারি হেডমাস্টার, আমি একটা ভালো পরিবারের সন্তান, রাজনীতি করি, এটাই যদি আমার অপরাধ হয় তাহলে আমার কিছু করার নেই। কিন্তু আপনি খুঁজে দেখেন আমার কোনো কেরিয়ারে কোনো কালার নেই। যদি আপনি পেয়ে থাকেন তো আপনি যে ডিসিশন নেন আমি মেনে নেব। এরপর কতক্ষণ গালাগাল করলো, ওরা একটা বাড়ি টুরি দিল ওই অবস্থা? হ্যাঁ, ওই অবস্থায় দাঁড়ানো অবস্থায় একটা বাড়ি টুরি দিল। আর ওরা তো ওই যে মেশিন আর্মসের বাড়ি টুরি দেয়, মানে এখনই গুলি করে দিবে আর কি, এরকম একটা। তখন ওই এসি আবার ফোনে কথা বললো, আর ওই ডিবির অফিসারটায় সম্ভবত কমিশনারটা এই পর্যায়ে কথা বলছে। কিন্তু ওরা পাশে আমাদের মানে আমার কানে এমন শব্দ ছিল, ওরা 2-1টা এনকাউন্টার দিয়ে দিবে এরকম একটা নির্দেশনা ছিল ওদের। ওই রাতে ওদিনকে 2-1টা এনকাউন্টার দিয়ে একটা ভীতিকর পরিবেশ তৈরি করা, যাতে করে কেউ আসলে হরতাল অবরোধে আন্দোলনে মাঠে না নামে। এরপর উনি আসলে আমার কথাটাই বললো বুঝিয়ে যে স্যার, ছেলেটা তো আসলে মনে হয় ভালোই, আর বাবাও প্রাইমারি হেডমাস্টার, ওকে একটু বিবেচনা করা যায় কি না। এরপরে ওনাকে কি বললো জানলাম না। তো এসে উনি আমাকে টাস করে আর কি এসি 2টা চড় দিল। এখান দিয়ে ওই ছেলেগুলো বললো গাড়িতে তোল। এই গাড়িতে তুলে, কিন্তু ওই জায়গাটা ছিল একেবারে আপনার ঢাকার আশেপাশে কোথাও ভবন টবন দেখা যায় না এরকম। একটা পর্যায়ে ওরা গাড়ি আবার চালাইতে চালাইতে নিয়ে, তখন রাত 4টা বাজে, আজানের শব্দ শোনা যায়, বংশাল থানার সামনে নামাই দিল। ওখানে নামানোর পরে আপনার আমাকে গারদে দিল আবার
তখন পা একেবারে ফুলে, পা আমি নাড়াচাড়া করতে পারিনি। পরে পায়ে ব্যথায় চিল্লাচ্ছি। তো ওরা তখন আমাকে সকালবেলা বলতেছিল তোমাকে ডাক্তার কাছে নিয়ে যাওয়া হবে, ডাক্তার কাছে নিয়ে যাওয়া হবে। তো এর ভিতরে একটা কনস্টেবল আমাকে একটা দিল, ওই যে রোলাক ট্যাবলেট আর একটা গ্যাস্ট্রিকের ওষুধ, এইটা খা। ওরাও আসলে খারাপ ব্যবহারই করছিল, মানে ওই সময়টা এমন যে মনে হয় জীবনের সবচেয়ে বড় অপরাধ করছি। জি, আপনার কাছ থেকে শুনবো জামাল। আমরা একটু অনেকের কাছ থেকে শুনে আসি। অনেক, আপনার ভাই হারিয়েছেন 24-এর আন্দোলনে, আপনার পরিবার নানান ধরনের নিপীড়নের মধ্যে দিয়ে গেছে। কোন জায়গা থেকে শুরু করবেন? তো যেদিন 4 তারিখ আমি আন্দোলনে অংশগ্রহণ করি, আমার ভাইও অংশগ্রহণ করে নারায়ণগঞ্জে। হ্যাঁ, নারায়ণগঞ্জ চাষারায়। তো অংশগ্রহণ করার পর আপনার নারায়ণগঞ্জ চাষারা থেকে আপনার নারায়ণগঞ্জ প্রেসিডেন্ট রোডে, ওই যে আপনার এই কোর্টের যে রোডটা আছে ওই রোডের মধ্যে আপনার ধাওয়া পাল্টা ধাওয়া পুলিশ বিজেপির সাথে, তো আমাদের ছাত্র জনতার সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে। তো ওই ধাওয়া পাল্টা ধাওয়ার মাধ্যমে আর কি আমার একটা আমার ডান হাতের একটা আঙ্গুল আর কি গুরুতরভাবে জখম হয়, বুঝতে পারিনি প্রথমে। তো যখন দৌড়ের মধ্যে আমি আসতেছি তখন দেখি যে আমার ওই দিন সাদা শার্ট পরা ছিল, তো সাদা শার্টটা পুরো ভইরা গেছে রক্তের ফুটায়। তো আমার পার্শ্ববর্তী এক সহযোদ্ধা বলতেছে যে ভাই আপনার হাত কাইটা তো রক্ত বের হইতেছে অনেক। তো দেখি যে আমার হাত কাইটা একের হয়ে গেছে, তো রক্ত কোনোভাবেই বন্ধ হচ্ছে না। তো আন্দোলন চলাকালীন আপনার যারা আন্দোলন করছে সবাই জানে যে বিভিন্ন রোডে আপনার মেডিকেল বোর্ড বসানো হয়েছিল। তো ওই মেডিকেল বোর্ডে আমি যাওয়ার পরে প্রাথমিক পর্যায়ে আমার ট্রিটমেন্ট করানো হয়। তো তারপরেও আমার হাতের রক্ত কমা বন্ধ হয় না। তো প্রথমে পরে দেওয়া ব্যান্ডেজ কোনো রকম করে দেওয়ার পরে ওই দিন আমার ভাই এরপর থেকে আর কি কল দেওয়া শুরু করছে। ও কিন্তু আন্দোলনে, ও যুবদল করতো, তো যুবদলের নেতাকর্মীদের সাথে, আমি আবার স্বেচ্ছাসেবক দলের সাথে আর কি। তো আমার বাবা মূল দল করতো। তো ওখান থেকে খবর পেয়ে আমার কলের উপরে কল, ভাই তোর কী অবস্থা, তুই সাবধানে আসোস, সাবধানে থাকিস, এরকম খোঁজ খবর। তো এই কথা বলার পরে ওই দিন আন্দোলন শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর এই সন্ধ্যার সময়, তো ও আমার আধা ঘন্টা পরে বাসায় আসে। তো আসার পরে যখন দেখে যে আমার হাতটা কাইটা আমার ব্যান্ডেজের উপর দিয়ে আর কি রক্তের একটা ছাপ, তো এই জিনিসটা দেখা বলতেছে যে কিভাবে আমি এই কাহিনী এরকমভাবে হয়েছে আমি নিজেও জানি না। তো আমার ভাই কাহিনিগুলো মনে হইলে অনেকটা ইমোশনাল হয়ে যাই। আমার ভাই নিজে স্যাভলন দিয়ে কইরা প্রাথমিক ট্রিটমেন্ট করে ওর মানি ব্যাগ থেকে 2টা ওয়ান টাইম লাগাই দিছে আমার হাতে লাগাই দেওয়ার পর ওই দিন যাওয়ার পর 5ই আগস্ট যেদিন আমার ভাই গুলিবিদ্ধ হয়, তো 5ই আগস্ট ভোর সকালে আমি উঠে গেছি ঘুম থেকে, আন্দোলনে যাব। আমাদের নিয়ত ছিল যে ঢাকা ঘেরাও করার, তো গণভবন। তো 5ই আগস্ট ভোরে ওঠার পর আমি প্রথম ফজর আর কি ফরজ গোসল কইরা আমি আম্মু আব্বুর কাছ থেকে বিদায় নিই। তো তখন দোয়া দরুদ পড়তেছি বাসা থেকে বের হওয়ার সময়। তো আমার ভাইও আমার একটু মজার ছলে বলতেছে, তুই তো যুদ্ধে যেতেছিস, যে একটা প্রিপারেশন নিয়ে যেতেছিস। আমি কই হ্যাঁ, এটা যুদ্ধের থেকে কম না। তো তখন ও শিউর না যে আমার সাথে যাইবো আর কি, যাইবো যে ও প্ল্যানিং করে রাখছে, কিন্তু আমি জানি না যে আমার ভাই আমার সাথে আন্দোলনে যাইবো। আমার সাথেই কিন্তু ছিল আন্দোলনে 5ই আগস্ট। তো আমি বের হয়ে যাই। বের হওয়ার পর ও আবার একটা মার্কেটিং লাইনে জব করতো। তো ও কাজের কথা বলে বাসা থেকে বের হয়েছে, আমি আন্দোলনের কথা বলেই বের হয়েছি। আমরা আরও ছাত্র জনতার জন্য ওয়েট করতেছি। তো ফ্রন্ট লাইনে আমি ছিলাম, তো এগুলা গাইডলাইন দিতাম। একটু পরেই দেখে আমার ভাই আসছে আমাদের সাথে আর কি, সব আমরা চাচাতো ভাই ব্রাদার, ফুফাতো ভাই ব্রাদার, আমরা একসাথে আন্দোলনে গেছি, পরিবারের সব ভাইরা, ভাই ব্রাদার, এলাকার বন্ধু বান্ধব। আমরা রাস্তা দিয়ে যখন মেইন রোডে উঠতেছি আর কি, আমরা এই নারায়ণগঞ্জ বন্দর থানায় আমাদের কুশিয়ারা গ্রাম। তো আমরা হাইটা মেইন রোড উঠতেছি। ওই দিন এরকম একটা অবস্থা, আমাদের গ্রামের অঞ্চলেও পর্যন্ত কোনো রিক্সা গাড়ি ঘোড়া কোনো নেই, এতটা এই নীরব ছিল। তো গাড়ি পাই না। তো আমার ভাইও আমার সাথে আছে। আমি কই তুই কই যাস আমাদের সাথে? কয় যে আমি কাজে যাব, এই রাস্তা দিয়ে। ও আবার ওর ডিলার পয়েন্টে যায় আর কি। তো আমি কাছে আচ্ছা। পরে আমার সাথে যাওয়ার পরে আপনার নবীগঞ্জ রেল লাইন, আমাদের ওইখানে নবীগঞ্জ রেল লাইনে যখন আসলাম, আমি কিছু তুই একটা অটো নিয়ে জায়গা রেল লাইনে। তো ও একটু দূরে গেল, দূরে যে কি কার সাথে যে কথা বলার পর 2-3 মিনিট পর আবার আসলো যে আমার, তখন তো আবার আপনার লকডাউন কারফিউ দিয়েছিল 3 দিনের জন্য। তো বলতেছে যে 3 দিনের জন্য কারফিউ দিছে, আমার কাজ বন্ধ। তো অন্য সব দিন কিন্তু আন্দোলনে আমার ওই ভয়টা কাজ করে নেই
ওই দিন ওই আমার সাথে আন্দোলনে যে বলতেছে যে যেহেতু আমার কাজ বন্ধ আমি তোদের সাথে আন্দোলনে যাব আর কি। আমার 1 বছরের ছোট আমার ভাই, একসাথেই ছোট থেকে বড় হয়েছি। তো আমি বলছি যে না থাক, আসার দরকার নেই, তুই বাসায় চলে যা। পরে কইতেছে না আমি যাবো। ওই জায়গায় ওর সাথে আমার একটা তর্ক বিতর্ক সৃষ্টি হয় এক পর্যায়ে। পরে আর কি আমার ভাই আবার অনেকটা রাগী ইমেজের লোক ছিল, তো বলতেছে যে না আমি যাবো। তো আমার একটা চাচাতো ভাই একটা ফুফাতো ভাইকে নিয়ে ও বলতেছে তোরা আমার সাথে আয়। তো বলতেছে ও একটা রিক্সা নিয়ে চলে যেতে। তো আমাদের টার্গেট ছিল যে আমরা নবীগঞ্জ ঘাট আমাদের আবার নদী পার হয়ে নারায়ণগঞ্জে যেতে হয়। তো আমাদের টার্গেট ছিল যে আমরা নবীগঞ্জ ঘাট দিয়ে আর কি নৌকা পার হয়ে নারায়ণগঞ্জে যাব। তো যাওয়ার পরে ও আবার 5 মিনিট পর আবার আসে ওই রিক্সা বেক করে। তো আসার পরে বলতেছে যে আমার কাছে এইমাত্র নিউজ আসছে যে নবীগঞ্জ ঘাটে ছাত্রলীগের সন্ত্রাসীরা এই ছাত্র জনতার উপরে অ্যাটাক করছে, ওই ঘাট দিয়ে না যাই বেটার, আমরা বরফকল ঘাট দিয়ে যেতেছি, তোমরা বরফকল ঘাট দিয়ে আসো। তো ওরা এক রিক্সা দিয়ে গেছে, আমরা একটা অটো আবার একটা রিক্সা নিয়ে আমরা প্রায় 12-13 জন একসাথে রওনা দিই। তো রওনা দেওয়ার পরে ওই বরফকল ঘাটের সামনে যখন পৌঁছানোর পরে নৌকাতে উঠি। তো নৌকাতে ওঠার পর আমার ভাই বলতেছে যে আওয়ামী লীগ ফেসিবাদের আমলে অনেক অত্যাচার নিপীড়নের শিকার হয়েছি, আর না আজকে এটা শেষ দেখা চানমু, নিজের রক্ত দিয়ে হইলো আজকে দেশকে স্বাধীন করে চানমু। তখন এই কথাগুলো রিয়ালাইজ করতে পারি নাই যে আমার ভাই সত্যি নিজের রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করবো। আমরা নৌকা পার হইয়া যখন আমরা শহরের দিকে ঢুকতেছি চাষারা চত্বরে, চাষারা যখন যাইতেছি ওর আবার ওইখান থেকে নেতাকর্মীদের সাথে ফোনে কন্ট্যাক্ট হইতেছে। তো বলতেছে ওইখান থেকে বলতেছে যে তোমরা মেইন রোড দিয়ে আইসো না, গল্লির রাস্তা দিয়ে এগুলো আসো। তো ওই কিন্তু আমাদের গাইডলাইন দিতেছে যে এইভাবে যাওয়া যাইব না, একসাথে যাওয়া যাইব না, সবাই আলাদা আলাদা হইয়া যাও। তো এরকম হওয়ার পরে ওই আমাদের সব কিছু বলতেছে, তো আমরা ওর কথা মতোই চলতেছি। তো যখন আমরা আপনার মিশনপাড়ার রোডটার মধ্যে উঠি, মিশনপাড়ার রোডের মধ্যে আপনার এই বিএনপির নেতাকর্মীরা এবং ছাত্র জনতা একত্রিত হইয়া ফার্স্টে ছাত্রলীগের সন্ত্রাসীদের সাথে আর কি একটা ধাওয়া পাল্টা দেওয়া হয়। তার সাথে আবার পুলিশও ছিল, পুলিশ বিজেপিও ছিল ওদের সাপোর্টে। তো ধাওয়া পাল্টা দেওয়ার মাঝখানে পরে এক পর্যায়ে দেখলাম যে 11টার দিকে, ঠিক 11টার দিকে পুলিশ বিজেপি আমাদের আর কি পিছনে হাঁটা শুরু করছে, পিছনে চলে যেতেছে 11টার দিকে। তো আমরা ওই সাহসে দৌড় দিয়া চাষারা চত্বর দখল করছি। দখল করার পর এরপরে দেখি যে আপনার 2 নম্বর গেটের ওইখান থেকে ছাত্র জনতা আসতেছে, হাজার হাজার মানুষ। আপনার খানপুর রোডে থেকে ছাত্র জনতা আসতেছে, আপনার সব জায়গা থেকে আর কি চত্বরটা পুরো বইরা গেল। আপনারা যখন দৌড় দিয়ে দখল করে নিলেন তখন সবাই চলে আসছে, তখন সবাই আসছে, হাজার হাজার মানুষ হয়ে গেল। তো আমরা মিছিল করতেছি, এক জায়গা থেকে এক জায়গা চত্বরে রাউন্ড দিতেছি। তো দেওয়ার মাঝখানে আপনার এই রাইফেল ক্লাব ভাঙচুর হচ্ছে, নারায়ণগঞ্জ শামীম ওসমানের যে আস্তানা ছিল আর কি টর্চার সেল, তো ওইটা আগুন দিয়ে পুড়াই দেওয়া হইলো। তো ওইখানেও মিছিল হইতেছিল। এরকম হওয়ার মাঝখানে আমার ভাই আর কি আমরা আবার এই চাষারা চত্বর থেকে আবার আমরা মিশনপাড়া রোডে আমরা আরেকটা মিছিল যাই, এটা হাসিনা পতনের ঘণ্টাখানিক আগে। হ্যাঁ, তখন মেবি 1:30 বাজে। তো ওই মিছিলটা যাওয়ার সময় আমরা আবার মিশনপাড়া পর্যন্ত পুরোপুরি যাইনি, এর মাঝখান রুট থেকে আমরা আবার 12 জন আইসা পড়ি। আমার ভাই আবার সামনেই ছিল, তো আমার ভাই সামনে থাকাতে আর কি আমিও খেয়াল করি নাই, হাজার হাজার মানুষ খেয়াল করি নাই। আমরা আইসা পড়ি আবার চাষারা চত্বরে শহীদ মিনার আইসা 1:30টার দিকে। হ্যাঁ, 1:30টার দিকে। তো আমি যতটুকু শুনছি পরে যে ওইখান থেকে আসার সময় আপনার চাষারা চত্বরের সাথেই একটা ল্যাবেট হসপিটাল আছে, বিশাল বড় ল্যাবেট হসপিটালের ওই গল্লি থেকে আমার ভাইয়ের একেবারে লক্ষ্য করে গুলিটা করে ছাত্রলীগের সন্ত্রাসী। গুলি করার পর আমার ভাই সুগন্ধা বেকারির সামনে পড়ে যায়, হ্যাঁ রাস্তায় পড়ে যাওয়ার পরে নিজেই আবার দৌড়ে উঠার পর এই জায়গায় গুলি লাগছে, বুকের বাম পাশে লাগে, এই জায়গায় এসে জমাট বাইন্দা গেছে। তো উঠার পর ওরা আবার আমাদের সহযোদ্ধার যারা আসিল, তো ওরা ধইরা, আমি তখন ছিলাম না, আমি 2 মিনিটের রাস্তা, কিন্তু আমি জানি না যে হইচই। তো আমি আবার চাষারা শহীদ মিনারে ছিলাম। তো সহযোদ্ধারা ওরা ধইরা প্রথমে ভিক্টোরিয়া হাসপাতাল নিয়ে যায়। আমি আবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে আর কি স্লোগান দিচ্ছিলাম। তো আমার এক বড় ভাই বলতেছে অনেক স্বজন তো তোমার ভাই। আমাকে হ্যাঁ, স্বজন একটু আগে গুলি খাইছে ল্যাবেট হসপিটালের মোড়ে, তুমি তাড়াতাড়ি যাও রে হসপিটালে ভিক্টোরিয়া নিয়েছে। এই ঘটনাটা শোনার পর আমার মাথার মধ্যে যেমন আসমানটা ভেঙে পড়ছে, কারণ 10 মিনিট আগেও আমাদের সাথে ছিল। সাথে আমরা 10-12 জন আমরা সবাই একসাথে দৌড়ে যাইতাছি। তো আমাদের আন্দোলনের যারা ছিল, আমাদের কিছু রুলস ছিল যে সবাই একসাথে দৌড়ে গেলে হইব না, তাহলে আরও টার্গেট করে গোলাগুলি হইতেছে, গোলাগুলি করব। তো বলছে যে কোনো 2 জন যাও, এরপরে আবার 2-3 জনকে আলাদা আলাদাভাবে যাও। আমি আচ্ছা। তো আমি যখন দৌড়ে যাইতাছি আপনার চাষারা সমবায় মার্কেটের নিচে আমার ভাই জুতাটা পাইছি,
যে জুতাটা পইরা আন্দোলনে গেছিল। তো আমি জুতাটা নিয়ে কাঁদতেছি, আমার সাথে আমার চাচাতো ভাই ছিল, চাচাতো ভাই কইতেছে জুতা রাখো, তুমি তাড়াতাড়ি আসো। তো আমি দৌড়ে যেতেছি, আর একটু দৌড়ে যাওয়ার পর দেখি যে একটা রিক্সা, একটা মহিলা আর কি, আন্টি বয়সেরই 35-40 বছরের একজন মহিলারই নিয়ে যাইতেছে আর কি, আশেপাশে মনে হয় বাসা। পরে দিয়ে আমি ওই মহিলার চলন্ত রিক্সার মধ্যে মহিলার পায়ে ধরছি, আন্টি আমার এই রিক্সাটা দয়া করে দেন, আমার ভাই গুলিবিদ্ধ, হাসপাতালে ইমার্জেন্সি, আমার যাইতে হইব। তো গেছি, এরপরে আন্টি সাথে সাথে নেমে গেছে। পরে দিয়া উঠছি, উঠার পর রিক্সাওয়ালা আঙ্কেল আবার 60 বছর হইব বয়স্ক, তো উনি ভয় পাইতেছে যে ওইখানে তো গোলাগুলি হইতেছে, ওইখান থেকে কীভাবে। আঙ্কেল আপনি আল্লাহর নাম নিয়ে টান দেন। পরে টান দিছে, পরে এক টানে গেছি ভিক্টোরিয়া হাসপাতাল। ভিক্টোরিয়া হাসপাতাল দিয়ে ঢুকতেছে আমাদের রিক্সা, আর অ্যাম্বুলেন্স বের হইতেছে। 1-2 মিনিট পরে হইলে আমি অর্ডার পাইতাম গেলে, তাহলে ওর সন্ধান কী হইতো আল্লাহই ভালো। পরে দিয়া আমি রিক্সা থেকে ডাইরেক্টলি অ্যাম্বুলেন্স উঠে যাই লাভ দিয়ে। তখনও জীবিত সেন্সাস। পরে উঠার পর এই অ্যাম্বুলেন্স দিয়ে যখন আমরা, আমার চাচাতো ভাই ছিল এবং আন্দোলনে ওরা আর কি সহযোদ্ধা 2 জন ব্যক্তি ছিল, তো ওরাও আর কি অ্যাম্বুলেন্সে ছিল। তো অ্যাম্বুলেন্স ছাড়ার পর চাষারা দিয়ে আবার আমরা অ্যাম্বুলেন্স দিয়ে আবার আপনার এই ঢাকা মেডিকেল শিফট করে। তো চাষারা থেকে আমার আবার 2জন ফ্রেন্ড নিয়ে নিই। তো নিয়ে আনার পর আমরা প্রায় 6 জন, অরিনে 7 জন ছিলাম অ্যাম্বুলেন্সে। তো অ্যাম্বুলেন্স জায়গায় জায়গায় থামানো হয়েছে, আন্দোলনের সময় অ্যাম্বুলেন্স চেক করে হয়েছে, এটা আপনি ভালো করে জানেন। তো যখন আমরা যাত্রাবাড়ি ফ্লাইওভারে উঠি, যাত্রাবাড়ি এরিয়াটার মধ্যে যখন গেছি, রণক্ষেত্র, গোলাগুলির আওয়াজ। আপনার ভাইয়ের কি অবস্থা সেটা? আমার ভাই তখন মাস্ক পরা, তখনও জীবিত। আমি মাথায় হাত দিয়ে কথা হয়েছে, হ্যাঁ, আমি বলতেছি তোর ঠিক আছে, ইশারা দিয়ে বলতেছে হ্যাঁ ঠিক আছে, এরকম ইশারার মাধ্যমে কথা। এরপরে মেডিকেলে গেলেন? তো যখন মেডিকেলে যাওয়ার আগে একটা মর্মান্তিক ঘটনা হয়েছে। যখন যাত্রাবাড়ি ফ্লাইওভারে আমরা উঠি, যাত্রাবাড়ি থানার পাশে এত পরিমাণ গোলাগুলি হইতেছে, তো আমরা থানার আশেপাশে যে কয়টা ছাদ আছে, হ্যাঁ ফ্লাইওভারের সাথে কিন্তু ছাদগুলো খেয়ে আসলে। তো 2 জন তাকাইছে আমাদের অ্যাম্বুলেন্সের শব্দ শুই না, তাকানোর পর আমাদের অ্যাম্বুলেন্সে পর্যন্ত আবার গুলি ছোড়ে। মানুষ কতটা নৃশংস হইতে পারলে এই কাজটা করতে পারে তা আমার জানার বাহিরে। তো তখন আমাদের অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারায় ফেলার অবস্থায়। তো আমি ড্রাইভারের সাথে আর কি, তো আমি বলতেছি ভাই সাহস রাখেন, বুকে সাহস রেখে টান দেন। তো 100-র উপরে টান অ্যাম্বুলেন্স, পরে এক টান ঢাকা মেডিকেল। তো ঢাকা মেডিকেল যখন পৌঁছাই 5ই আগস্ট, এরকম মর্মাহত অবস্থা ছিল, যেই ব্যক্তি নিজের চোখে না দেখবো বিশ্বাস করার মতো না, এত মর্মান্তিক ঘটনা। মিনিটে 3-4টা করে রুগী আসতেছিল, তাও আবার গুলিবিদ্ধ মাথায়। বেশ আমরা যতটুকু খেয়াল করছি বেশিরভাগ গুলিগুলো হচ্ছে মাথায়, বুকে, পেটে, তাও আবার সব অরিজিনাল বুলেট। যেমন ঢাকা মেডিকেল ওই দিন 100 থেকে 70% অরিজিনাল বুলেট ওলা রুগীগুলো গেছে। তো যাই হোক, ঢাকা মেডিকেল প্রথমে নেওয়ার পর ইমার্জেন্সিতে ঢুকাই। তো ওর কাগজপত্র টিয়া কইরা পরে ইমার্জেন্সিতে তখন ওরা এক্সরে করা হয়, অক্সিজেন কিন্তু পরানো, তখন এক্সরে করে। এক্সরে রুমের মধ্যে আমরা নিয়ে যাই, ফার্স্ট চান্সে এক্সরে করাই। এক্সরে করানোর পর আবার ডাক্তারের কাছে নিয়ে আসি। এক্সরে রিপোর্ট দেওয়ার পর ডাক্তার বলতেছে যে গুলি ধরা পড়ে না, কয় তোমার ভাই তো গুলি লাগে না, হয়তো রাবার বুলেট লাগছে, একটু ফুটো হয়ে গেছে, এটা কোনো ব্যাপার না। পরে আবার সাহস দিতেছে, তুমি উঠো, তুমি ভয় পেও না। পরে বলতেছে, আমার ভাই আবার ইশারায় বলতেছে যে আমার গুলি লাগছে। হ্যাঁ, পরে যে ডাক্তার কনফিউজড হয়ে গেছে, পরে ডাক্তার বলছে আবার এক্সরে করো। পরে আবার এক্সরে রুমে নিয়ে গেছে, আবার এক্সরে করেছে। এক্সরে করানোর পর আবার নিয়ে আসার পরে ওই আবার গুলি ধরা পড়েন, কারণ ওর গুলিটা লাগছে এই জায়গায়। এক্সরে করছে ওর অর্ধেক, পুরো শরীর এক্সরে করে নেই। তো আবার গুলি ধরা পড়ে নেই, পরে ডাক্তারের অনেকটা বিরক্ত হয়ে গেছে, আরে গুলি হয় লাগে নাকি এইটা সেটা। পরে দিয়া আমার ভাই বলতেছে যে গুলি লাগছে, আমার গুলিটা এই জায়গায় এসে রয়েছে। ওই নিজে বলতেছে যে এই জায়গায়। ফার্স্টে আমি ওর এই জায়গাটা হাত দিই, দেখি যে শক্ত হয়ে লইছে, টিউমারের মতো শক্ত একটা জিনিস, যে ওর এই জায়গায় আসছে এটা বোঝা যাইতেছে। ডাক্তার হাত দিয়া দেখে যে ডাক্তার অবাক। পরে দেওয়া আবার সাথে সাথে ইমার্জেন্সি এক্সরে, কারণ ওই দিন হাজার রোগী। তো ইমার্জেন্সি এক্সরে আবার সাথে সাথে এক্সরে করানোর পর আবার রিপোর্ট আনার পরে একেবারে বুলেট ধরা পড়ছে। ধরা পড়ার পরে বলতেছে যে ওর অবস্থা তো খুবই গুরুতর, আপনার ইমার্জেন্সি 2 ব্যাগ রক্ত লাগবে, ওর অপারেশন আজকের ভিতরে করাইতে হইব। পরে দিয়া আমি বলতে, তখন তো হাসিনা পালিয়ে গেছে। হাসিনা পালাইছে আমি জানি না। আচ্ছা, আমি 6ই আগস্ট হাসিনার ঘটনা জানতে পারছি বলি। পরে রক্ত লাগবে ইমার্জেন্সি। তো যখন আমি বলতেছি কি পজিটিভ, ওই আমার বলতেছে যে এ পজিটিভ রক্ত। ও গুলি খাওয়ার 1 সপ্তাহ আগে এক ব্যক্তির রক্তদান করছিল আর কি। তো বলতেছে এ পজিটিভ। তো আমি এবার বাসায় কল দিয়ে জানাইছি যে এ পজিটিভ রক্ত লাগবে এটা সেটা। তো অনেকে ম্যানেজ করতেছে। তো ওই মুহূর্তে ওর যেমন রক্তবমি, নাক মুখ দিয়ে রক্তবমি। ফার্স্টে ডাক্তারের যে ওই স্টেজ, হ্যাঁ বলটা থাকে, ওই ভোল 2 বল ভইরা গেছে। লাস্টে যে বলটা
ওই বলটা বইরও একেবারে ফ্লোর ভিজা গেছে, রক্তে এত পরিমাণ রক্ত। এই সিচুয়েশন দেখে আমি আর নিজের দুইটা রাখতে পারিনি, পরে দিয়ে কান্না করতেছি। পরে বলতেছে যে ডাক্তার আবার তখন বলতেছে ইমার্জেন্সি 4 ব্যাগ রক্ত লাগবে, তাহলে ওরা বাঁচানো যাবে না, ইমার্জেন্সি ওরা রক্ত দিতে হবে অপারেশনের আগে। তা আমি সাথে সাথে দৌড় দিয়ে ঢাকা মেডিকেলের বাইরে বের হই। হাজার হাজার ছাত্র জনতা, অনেক মানুষ, ওই দিন অনেকের থেকে সাহায্য পাইছি, অনেক মানুষ রক্ত দেওয়ার জন্য শুধু দাঁড়ায় ছিল মেডিকেলের বাইরে। তো আমি যখন কান্না করতে করতে বলতেছি যে আমার ভাই মৃত্যু সজ্জায়, আমার এ পজিটিভ রক্ত লাগবে, কারো থাকলে দেন। পরে সাথে সাথে দুজন ব্যক্তি হ্যাঁ আসেন, আমি তো আর ব্লাড ব্যাংক চিনি না ঢাকা, তো হসপিটালে ওনারাই নিয়ে গেছে ব্লাড ব্যাংকে, পরে সাথে সাথে রক্ত দিছে। তো 2 ব্যাগ রক্ত দিছে, আরও 2 ব্যাগ ব্লাড ব্যাংকে থেকে ম্যানেজ করছি। ম্যানেজ করার পর সাথে সাথে রক্ত দেওয়া শুরু হয়েছে এই ব্লাড আইনার। পরে দিয়া ওর একটু অবস্থা একটু ঠান্ডা হয়েছে। তারপরে অপারেশন করলেন কটার দিকে? তো অপারেশন যখন করাইতে নিব, হ্যাঁ, তো অপারেশন হয়েছে ওর 7টা বাজে, ওর অপারেশন সন্ধ্যা 7টায়? হ্যাঁ, সন্ধ্যা 7টা বাজে। তারপরে অপারেশন ভালোভাবে হয়েছে? হ্যাঁ, অপারেশন সাকসেসফুল হয়েছে। আর দীর্ঘ 7.5 ঘন্টা মেজর অপারেশন হয়, 7.5 ঘন্টা মেজর অপারেশন হয়। এই রাত্র 3:30 বাজে ওর অপারেশন থিয়েটার থেকে বের করা হয়। তো বের করার পর ডাক্তার বলছে যে অপারেশন সাকসেসফুল, আলহামদুলিল্লাহ। তো আমিও ভাবছি আলহামদুলিল্লাহ সাকসেসফুল। পরে দিয়া ওর 45 মিনিট পর ওর সেন্স এসে পড়ছে অবজারভেশন রুমে। তো অবজারভেশন রুমে তো সবাই ঢুকতে দেয় না, 5 মিনিটের বেশি থাকতে দেয় না। তো আমার নার্স বলতেছে যে স্বজনের জ্ঞান ফিরছে, স্বজনের লোককে। পরে আমি সাথে সাথে দৌড়ে গেছি। যাওয়ার পর স্বজন যখন সেন্স ফিরছে আমার দেখা, ওর প্রথম মুখের বাক্যটাই ছিল যে শেখ হাসিনার পতন হয়েছে কিনা। তো এই কথাটা যখন বলছে আমি আবার অনেকটা রাগান্বিত হয়ে বলছি যে তোর এরকম একটা অবস্থা, তুই এখন এইগুলো নিয়ে চিন্তা করতেছস। তখন আমি রিয়েলাইজ করতে পারি না যে ও কোন কারণে এই কথাটা বলছে। তো আমি একটু রাগান্বিত সুরে পরে বলতেছে ভাই আমার একটু জানা, হ্যাঁ, শেখ হাসিনার পতন হয়েছে। আমি এখনও জানি না, তোর নিয়ে সারা রাত 6 আগস্ট ভোরের কাহিনী, সারা রাত দৌড়াদৌড়ি করতেছি, এই কারণে আমি এই সুযোগ পাইনি কি পালাইছে নাকি না পালাইছে। তো এরপরে আমি আবার বের হওয়ার পর ঘন্টাখানিক পরে আমি আবার এক ফ্রেন্ডের মাধ্যমে দেখতে পাচ্ছি শেখ হাসিনা পালায় ভারত চলে গেছে। তো আমি আবার 1 ঘন্টা পরে ঢুকছি, ঢুকার পর আবার আমার সেম কোশ্চেনটা করছে যে শেখ হাসিনার পতন হয়েছে কিনা। তো এই কথাটা বলার পর আমি বলছি যে হ্যাঁ, ভারতে পালায় গেছে পদত্যাগ কইরা। তো এই কথাটা বলার পর আমার ভাই মৃত্যু সজ্জায় কিন্তু অক্সিজেন মাস্ক পরা, তখন একটা মুচকি হাসি দিল, হাসি দেওয়া বলতেছে যাক আলহামদুলিল্লাহ। এইটাই আমার ভাইয়ের জীবনের শেষ হাসি। এরপরে আমি আমার লাইফে কখন আমার ভাইয়ের হাসি দেখিনি, ওইটাই আমার ভাইয়ের জীবনের শেষ হাসি ছিল। এরপরে বিভিন্ন ব্যথায় কাটাইতে ওই 6 আগস্ট বিকেল 5টার সময় আমার ভাই শহীদ হয়। মৃত্যুর 1 ঘন্টা 2 ঘন্টা আগে আমার আম্মুকেও বলে গেছে যে শেখ হাসিনার কি পতন কি সত্যি হয়েছে। আম্মু কেছে হ্যাঁ বাবা হয়েছে, মৃত্যুর 2 ঘন্টা আগে। আর আমার সাথে কথা হয়েছে এই সকাল ভোরে এই কথাটা বলছে। তো এইভাবে এরকম অনেক। আপনারা কি মামলা করেছেন? হ্যাঁ, আমি মামলা করছি। নারায়ণগঞ্জের প্রথম মামলায় আমার এই মামলা করা হয়েছে। তো আপনার কি ন্যায় বিচার তো পাবেন আশা করা যায়? আশা করি এখন। এবং সরকারের পক্ষ থেকে বা রাষ্ট্রের পক্ষ থেকে কি কোনো সাহায্য সহযোগিতা পেয়েছেন কিনা, শহীদের স্বীকৃতি পেয়েছেন কিনা? শহীদের স্বীকৃতি এখনো পাইনি। মানে বর্তমান সরকারের কাছে আমার একটাই দাবি, খুব দ্রুত যেন এইসব শহীদদের এই গেজেট প্রকাশ হয়েছে। কিন্তু হ্যাঁ, আপনার ভাইয়ের নাম নেই? আছে 385 আমার ভাইয়ের গেজেট নম্বর। কিন্তু এখন পর্যন্ত রাষ্ট্রীয় যে সম্মাননাটা আছে শহীদের, যে সেটা নিশ্চয়ই এই রাষ্ট্র দেবে। আপনার কাছ থেকে আবারও শুনবো ছোট্ট করে একটু, জামাল আপনার কাছ থেকে শুনতে চাই। এরপরে কতদিন জেল খাটতে হলো? এরপরে আমার ট্রিটমেন্ট দরকার জরুরি। ওরা কখন আসলে কোর্টে নেবে এটা তো আমি জানতাম না। তো আমি শুধু ট্রিটমেন্টের কথাই বলতেছিলাম। ওরা আমাকে আশা দিচ্ছিল সকাল থেকে যে এই তোমাকে হসপিটালে নিয়ে। ফাইনালি তারা ট্রিটমেন্ট করেনি। এরপর তারা দুপুর 12টার দিকে আমাকে নিয়ে যায় মিডফোর্ড হসপিটালে। তো মিডফোর্ড হসপিটালে নেওয়ার পরে ডাক্তার ওখানে যে ইন্টার্নি করে ডাক্তার, ওরা আমার সাথে একটু খারাপ ব্যবহার করলো। ওরা সম্ভব ছাত্রলীগের ছেলে পেলে আর কি। এক্সরে করে দেখে যে পা ভাঙা, ব্যান্ডেজ লাগবে এমার্জেন্সি। এসআই কথা বললো ওসির সাথে যে স্যার ও তো পা ভেঙে গেছে, ব্যান্ডেজ লাগবে জরুরি। তো ওসি বললো কি ওরে দ্রুত নিয়ে আসে। আমাকে ওইটা আর জানাইলো না। আমি বললাম যে আমি ব্যান্ডেজ না করে যাব না। তোরা বললো যে আবার আর একটা গাড়ি পড়াইছে বংশালে, এটা তোদের লোকজন সম্ভবত, তোর যাইতে হবে এখানে, তুই চেনো কিনা। তো একটা বছর ওরা আমার নিয়েই যাবে, তো আমার কিছু করার নেই। আবার ওই গাড়ি করে ওভাবে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর উঠে দেখে থানার সামনে দাঁড়াইছে, আইও কাগজ নিয়ে বের হয়েছে, মামলা হয়ে গেছে ততক্ষণে। তো আমাকে তখন 2টার সময় কোর্টে তুললো। কোর্টে মানে ওদের টার্গেট ছিল যে ব্যান্ডেজ অবস্থায় কোর্টে উঠাবে না, তাহলে যদি আবার জামিন দিয়ে দেয় ম্যাজিস্ট্রেট। তো এই জন্য ব্যান্ডেজ ছাড়া আমাকে কোর্টে তুললো। তো কোর্টে তুললো, আপনার রিমান্ড চাইলো 5 দিনের।
3 দিনের রিমান্ড মঞ্জুর করলো। তো ওই মঞ্জুর করাই আবার আমার ওখান থেকে বের করে নিয়ে আবার সরাসরি হসপিটালে গেল। হসপিটাল নিয়ে ব্যান্ডেজ করে আমাকে থানায় নিয়ে আসলো। তো থানায় নিয়ে আসার পরে ওদিনকে আমি থানায় ছিলাম। পরের দিন আবার ওরা এই যে সিটিটিভি আবার চলে আসলো, আইসে আমাকে আবার আপনার ওরা কোথায় ওদের একটা জায়গায় নিয়ে গেল। তো নিয়ে যাওয়ার পর ওখানে আবার আমাকে মোটামুটি টর্চার করলো ভালোই, যে আমি কালভার্ট রোডে যে পুলিশ হত্যাটা হইল, আমান ভাইয়ের নাম ও সময় জড়াইয়ে করা হয়েছে, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। তো আমাকে ওইটায় সম্পৃক্ততার জন্য আমাকে প্রেশার দিল যে ওখানে ছিলাম কিনা আমি, কেন আমি তো পল্টনে ছিলাম 28 অক্টোবরে। তো ওইটার জন্য আমাকে টর্চার করলো। তো দেখছে যে ওরা ইনভেস্টিগেশন করে যে আমি ওখানে ছিলাম না। তো এরপরে আবার আমাকে থানায় দিল। কিন্তু লাস্টের দিন ওরা আমাকে যেদিন আবার রিমান্ড শেষে যেদিনকে আমার কোর্টে তুলবে, ওদিনকে আর সকাল থেকেই খুব পিড়াপিড়ি করতেছিল যে আমাকে 164 আমি দিব না। ওরা আমার 164 নেওয়ার জন্য প্রচুর পায়তারা করছিল। এরপর আইসা আবার সিটিটিসি আমাকে নিয়ে গেল। সিটিটিভি ওরা নিয়ে যায় আপনার 9 বাজার মোড়, তারপরে ওই যে বাবুবাজার মোড়, মানে কোন কোন জায়গাগুলো আমি অবস্থান করছি ওগুলো ইনভেস্টিগেশন করে এরপরে আবার আমাকে নিয়ে আসলো, নিয়ে আমার কোর্টে নিয়ে গেল। কোর্ট থেকে আমাকে 164 করাইলো আর কি, জোর করেই। তো ওখানে ম্যাজিস্ট্রেট আমাকে ভালো ছিল, আমাকে বলছে তুমি যেটা বলবো ওইটাই লিখবো। তা 164 নিছে, কিন্তু আমি যেটা বক্তব্য দিয়েছি স্বীকার করেন। জি, আমি স্বীকার কোর্টে পাঠিয়ে দিল, কারাগারে পাঠিয়ে দিল। কতদিন কারাগারে? তো কারাগারে তো আমি প্রায় 9 মাস 20 দিন, প্রায় 10 মাস, প্রায় বিনা চিকিৎসায় 9 মাস। এরপরে বেরিয়ে চিকিৎসা ওখানেও তো ভিতরে ডক্টররা তো একেবারেই আওয়ামী লীগের এজেন্ট। আপনি কি এই যে দীর্ঘ মানে এদের বিরুদ্ধে তো যে অন্যায় করেছে তাদের তো বিচার হওয়া উচিত, এটা অন্যায়ভাবে করেছে, আপনি কি মামলা করেছেন? আমি আসলে বের হয়ে মামলা করিনি। আচ্ছা আচ্ছা, মামলা করিনি, আমি ওই সময় একটু বাধার সম্মুখীন হয়েছি, তো মামলা করিনি। তো চিন্তা ভাবনা করছেন? মামলা করব, নির্বাচনটা হোক। জামাল, আপনাকে ধন্যবাদ। জানেন আপনার কিছু বলার আছে? আমি একজন শহীদের ভাই হিসাবে বর্তমান সরকার এবং প্রশাসনের কাছে একটাই দাবি, যারা আমাদের এই শহীদ ভাইদেরকে এই নৃশংসভাবে গুলি করে হত্যা করেছে এবং 30,000-এরও উপর এই আহত ভাইদের অঙ্গহানি করেছে, এই সকল খুনিদের এবং ফেসিস্টদের, অত্যাচারীদের একটি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। অনেক আপনাকে ধন্যবাদ জামাল, আপনাকেও। প্রিয় দর্শক, শেখ হাসিনার সময়ের স্রোতে হারিয়ে যাওয়া এক ঘৃণিত স্বৈরাচারের নাম, যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপরে চালিয়েছিলেন নিপীড়ন। তার এই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্ত নদীকে করেছে ম্লান, গড়েছে নির্মমতার নতুন রেকর্ড। আমাদের প্রত্যাশা 24 পরবর্তী নতুন বাংলাদেশ শহীদ আবুল হাসান স্বজনের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন করবে। সেই সঙ্গে জামাল আহমেদ জেনিনদের মতো রাজনৈতিক কর্মীরা পাবেন সাংবিধানিক অধিকার চর্চার সকল সুযোগ, যার মাধ্যমে তারা দেশ ও দেশের মানুষের কল্যাণে অবদান রাখতে পারে। দর্শক, এই অনুষ্ঠানে আপনিও যোগ দিতে পারেন। আমাদের ইমেল nipironersmriti.btv@gmail.com-এ পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা। আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।